নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি খুদে মানবের আতঙ্ক এই গল্পের শেষ পর্ব তোমাদের শোনাব। তার আগে দ্বিতীয় পর্বের কিছুটা তোমাদের আর একবার শুনিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালোভাবে শেষ পর্বটা বুঝতে পারবে। এদিকে ওপর থেকে ভেসে আসছে একাধিক বজ্রগম্ভীর কণ্ঠস্বর, যেন টান টান দানবেরা গর্জন করছে। আমরা এত পর্যন্তই পড়েছিলাম, তারপর থেকে শেষ পর্বটা শুনব। নির্ঘাত ডক্টর স্টার আর প্রফেসর জেরিসই হবে তেমনই আন্দাজ করল সে, কিন্তু কোনটা ডক্টর স্টার? গুড়ি মেরে বিশাল আর্ম চেয়ারের পায়া বাঁচিয়ে মাটির কলিন হাজির হলো স্টারের পায়ের কাছে। সে যেন উপত্যকায় দাঁড়িয়ে অনুভব করছে সামনের উঁচু পাহাড় চূড়োটি। সেই চূড়াটি আর কিছু না, স্টারের হাড় বার করা হাঁটু। কলিন শুনল স্টার জেরিসকে বলছে, ওই হতভাগাটা আমাদের জ্বালিয়ে খাবে, আমি আগে থাকতেই বলে রাখছি। মাঝে মাঝেই লোকটা খেপে যায়। আজ বিকেলেই তো ওর মাটির পুতুলগুলো সরিয়ে ফেলার কথা বলা মাত্র আমায় আচমকা আক্রমণ করে বসলো। ওই পুতুলগুলো যেন ওর পোষা। কলিন অত্যন্ত সেই রকমই ভাবে। ওপরে মেঘ গর্জনে যখন এই রকম বাক্যালাপ চলছে, তখন অতি দুর্গম আর খাড়াই প্যান্টের পাবে মাটির কলিন উঠছিল হাঁটুর কাছাকাছি। তার দৃষ্টিশক্তি নেই, তাই টের পাচ্ছিল না কেউ তাকে লক্ষ্য করছে কিনা। অবশ্য তার ভেবে দেখার সময়ও ছিল না। একটু হাত ফসকালেই পতন, সে ভেঙে খান খান হয়ে যাবে। ওদিকে জেরিস বলছিল, লোকটা তো সেই রকমই চিন্তা করে, হয়তো সত্যি ওই পুতুলগুলোর কথাই চলে। আরে আরে, তোমার পায়ের ওপর মাটির পুতুল রেখে তুমি পা নাচাচ্ছ কেন? হ্যাঁ, পায়ের ওপর পুতুল? খাটে বসে সেই মুহূর্তে কলিন প্রাণপণে চেষ্টা করলো ওই পুতুলটার থেকে তার দেহ মনকে ফিরিয়ে নিতে। চেষ্টা করলো তার শ্রবণ শক্তি আর অনুভূতি শক্তিকে ওই পুতুলটার থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। প্রচণ্ড গর্জনের সঙ্গে বিশাল একটা হাত দৃঢ় মুষ্টিতে চেপে ধরেছে মাটির কলিনকে, চেপে ধরে প্রবল শক্তিতে পিষ্ট করছে। কলিনের মনে হলো এক ঝাঁক লাল আলো তার চেতনাকে ঘিরে ধরেছে। বিছানার ওপর তখনই সে লুটিয়ে পড়ল। ভোরের প্রথম আলো এসে পড়ল কলিনের মুখে। ধড়মড়িয়ে উঠে বসে সে। তবে কি কলিন স্বপ্ন দেখছিল? মনে মনে ফিসফিস করে স্বপ্ন কথাটা উচ্চারণ করল সে। আর তখনই ভয়ঙ্কর সত্যটা প্রতিভাত হলো। কলিন কালা হয়ে গেছে, কিন্তু শুনতে পাচ্ছে না। মাটির পুতুলটাকে সে তার শ্রবণ শক্তি ধার দিয়েছিল। স্টার সেই মূর্তিটা পিষে ফেলার সঙ্গে সঙ্গে কলিনের শ্রবণ শক্তিও চলে গেছে। ভাবনাটা পাগল করে দিল তাকে। মহা আতঙ্কে কলিন লাফ দিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু দাঁড়াতে পারল না। সে আর হাঁটতে পারছে না। মাটির পুতুলটাকে আগের রাতে সে তার পা জোড়া দিয়েছিল, সেই পুতুলটা ধ্বংস হবার সঙ্গে সঙ্গে কলিনের হাঁটার শক্তিও চলে গেছে। তাহলে এইভাবে নিজের শক্তিকে ধার দেওয়া সম্ভব? এটা সত্য। তাহলে তো কলিন যা ভেবেছে সেটা স্বপ্ন নয়। তার ভাগ্য ভালো যে সে তার দুটো হাত ধার দেয়নি। ভয়ে আর বিস্ময়ে কলিন তাকালো তার নিম্নাঙ্গের দিকে। উরুর নিচে আর কিছুই অবশিষ্ট নেই।
তাড়াতাড়ি হাত বোলালো মুখে। কান দুটোর কোনো অস্তিত্ব খুঁজে পেল না। ভয়ঙ্কর আতঙ্ক আর তীব্র ঘৃণার কলিন ছটফট করতে লাগলো। সব কিছু করেছে স্টার। একটা ক্ষুদে মানুষকে সে খুন করেছে, পঙ্গু করে দিয়েছে আর একজনকে। সেই মুহূর্তে কলিন স্টারকে খতম করার পরিকল্পনা করে ফেলল। সে মনের জোরে মাটির পুতুলগুলোকে বিশেষ জীবন দিতে পারে, তাদের ইচ্ছা মতো চালাতে পারে, নিজের অস্তিত্বের খানিকটা বিচ্ছিন্ন করে নিয়ে মিশিয়ে দিতে পারে মাটির মধ্যে। অতএব ডাক্তার স্টার, তোমাকে সাজা পেতেই হবে। চাদর মুড়ি দিয়ে কলিন শুয়ে থাকলো তার বিছানায়। বিকেলবেলা যথারীতি স্টার ঘরে ঢুকতে সে দাঁড়াবার চেষ্টা করলো না। কোনো মতে জানতে দেয়া চলবে না তার পা দুটো আর নেই, কিংবা সে আর শুনতে পাচ্ছে না। স্টারের মুখ নড়ছে। সে হয়তো বলছে গত রাতে সে কিভাবে হাঁটুর ওপর পড়ে থাকা একটা মাটির পুতুলকে ভেঙে ফেলেছে। কথা বলতে বলতে ডক্টর স্টার টেবিলের ওপরে রাখা কাদার তাল আর মাটির পুতুলগুলো ভরে ফেলল একটা থলির ভেতর। অসময়ে কলিন কেন শুয়ে আছে সেটাও জিজ্ঞাসা করলো একবার। ঝিমুনির ভান করে জবাব দেয়া এড়িয়ে গেল কলিন। ডক্টর স্টার কাজের মানুষ, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ঘর থেকে, জবাব না শুনেই। তখন কলিনের মুখে ফুটে উঠল হাসি। চাদরের তলা থেকে সে ধীরে ধীরে বার করলো একটা মাটির মানুষ। ওটাকে সে লুকিয়ে রেখেছিল। মানুষটা একেবারে নিখুঁত। ওর হাতের পেশিগুলো অস্বাভাবিক রকম জোরদার, আঙুলের নখগুলো লম্বা আর ধারালো, দাঁতগুলো অনেকটা ড্রাকুলার মতো, কিন্তু মুখের বাঁকি অংশটা তখনও গড়া হয়নি। কলিন শুরু করলো সেই কাজ। আয়নাটা সামনে রেখে নিজের মুখটা দেখে দেখে সে গড়তে লাগলো দ্বিতীয় কলিনকে। তার মুখে ফুটে উঠল নিষ্ঠুর হাসি। গোধূলি পার হয়ে ধীরে ধীরে অন্ধকার নামছে, আর কলিন স্মৃতির ওপর নির্ভর করে কুঁজো হয়ে বসে একজন ভাস্করের মতো, একজন স্রষ্টার মতো মাটির মধ্যে একটা পুতুলের মধ্যে তখন নিংড়ে দিচ্ছে নিজের জীবনকে। যাই বলো না কেন, ওই হতচারা পুতুলই নড়াচড়া করছিল, চিৎকার করে বলে উঠল জেরিস। সে ভুলে গেল অফিসের মধ্যে বসের সামনে এইভাবে মেজাজ হারানো ঠিক না। সে আবার বলল, আমি নিজের চোখে ব্যাপারটা দেখেছি। তবু স্টার মিটমিট হাসছিল। আরে ওটা ছিল মাটির পুতুল, আর আমি সেটাকে টুকরো টুকরো করেছি। ও বিষয়ে তাই আর তর্ক নয়। জেরিস একমত না হতে পেরে কাঁধ ঝাঁকালো। আগামীকাল সে কলিনের সঙ্গে দেখা করবে। লোকটা পাগল হলেও অসামান্য প্রতিভান। ও একটা কিছু করছে। স্টার আস্ত নির্বোধ। ওর পুতুলগুলো কেড়ে নিয়ে লোকটাকে আরো অসুস্থ করে দিচ্ছে। মাটির পুতুলটাকে গত রাতে সে নিজের চোখে দেখেছে। পর্বত অভিযাত্রীর মতো পুতুলটা কিভাবে প্যান্ট ধরে ওপর দিকে উঠে আসছিল। ডক্টর যখন ওটাকে পিষে ফেললো তখনও দেখেছে। যন্ত্রণায় কেমন ছটফট করছিল সেটা। বাজে চিন্তা আর না, বিছানায় গিয়ে শুয়ে পড়, আদেশের ঢঙে বলল স্টার। কলিনটা সত্যি পাগল। এখন থেকে তার সঙ্গে সাবধানে কথা বলতে হবে। দরকার হলে বল প্রয়োগও করতে হবে। তবে তার মাটির পুতুলগুলো বোধহয় কেড়ে নেওয়া ঠিক হলো না। এই কথা ভাবতে ভাবতে জেরিস হাঁটা দিল কোয়ার্টারের দিকে। সে বেরিয়ে যেতে আলোর সুইচটা বন্ধ করে দিল স্টার। আর চেয়ারে বসে রাতভর ঝিমুনির প্রস্তুতি নিতে শুরু করলো সে। জেরিস স্টারের রকম সকম সবই জানে। কোয়ার্টারে না গিয়ে সে চলল হলের ওপর দিকে।
ওই মাটির পুতুলগুলোকে দেখার পর থেকে তার গা শিরশির করছে। মানুষের এমন নিখুঁত নকল কি সম্ভব? অথচ সেগুলো তৈরি মাটি দিয়ে। মাটির দেহের ভেতর মাটির পাঁজর চাপ দেয়া মাত্র বেরিয়ে এসেছিল। কোটর থেকে টুক করে খসে পড়েছিল মাটির দুটো চোখ। গোটা ব্যাপারটা অবিশ্বাস্য, কিন্তু এটা ঠিক। কলিন জিনিয়াস, পাগল হলেও অসাধারণ আবিষ্কারক। চলতে চলতে জেরিস থমকে দাঁড়ালো। ভালো করে তাকিয়ে দেখলো আকারে একটা ছোট নেংটি ইঁদুরের মতো চুপিসারে দু পায়ে খাড়া হয়ে হলঘরটা পার হয়ে যাচ্ছে। না, ইঁদুর না, ওটা মানুষ। একেবারে নিখুঁত মানুষ, মাটির মানুষ। মুখটা দেখে চমকে উঠল জেরিস। ঘৃণা ভরে ওই মানুষটা তাকিয়ে আছে কেবিনের দিকে, যেমন মানুষ এযাবৎ কলিন তৈরি করে এসেছে। ওই খুদে পুতুলটা ছুটে যাচ্ছে স্টারের দরজার দিকে। বন্ধ দরজার তালা দিয়ে এই তো গেল গলে। মাটির মানুষ অথচ জ্যান্ত। বাগরোধ হয়ে গেল জেরিস। সে কি, কলিনের মতো পাগল হয়ে যাচ্ছে? কিন্তু ভাবনার সময় নেই। তাকে এখনই যেতে হবে। না, স্টারের অফিসে নয়, তাকে যেতে হবে কলিনের ঘরে। তাড়াতাড়ি পকেটে হাত দিল জেরিস। কলিনের ঘরের চাবিটা খুঁজে নিল। অন্ধকার হাতড়াতে হাতড়াতে তালাটা খুলতে কয়েক সেকেন্ড সময় লাগলো। ঘরের ভেতরে অন্ধকার। আলোর সুইচটা খুঁজে সেটা জ্বালাতেও কিছুটা সময় চলে গেল। যে দৃশ্য সে বিছানার ওপর দেখলো সেটা যে কোনো মানুষকে আতঙ্কিত করবে। একটা পদহীন ধর, তার চারপাশে ছড়ানো রয়েছে মূর্তি গড়ার নানা সরঞ্জাম। বুকের ওপর ধরা রয়েছে একটা আয়না, আর মুখের জায়গাটায় শুধু একটা মাংসপিণ্ড, কোনো অবয়ব নেই। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। ঠিক তখনই একটা আর্ত চিৎকার ভেসে এলো স্টারের অফিস থেকে। জেরিস যখন দরজার দিকে এগোচ্ছে তখন চিৎকারটা রূপান্তরিত হয়েছে গোঙানিতে। জেরিস দেখলো বিছানায় পড়ে থাকা ধরটা আর মুখখানা গলে গলে খসে খসে পড়ে যাচ্ছে। কে যেন ওই দেহটাকে দোলে পিষে একাকার করে দিচ্ছে। কিন্তু হলের ওপার থেকে গোঙানিটা আরও বেড়েছে। জেরিস ছুটলো সবার আগে, গিয়ে ঢুকলো স্টারের অফিসে। যা ভেবেছিল তাই, চেয়ারের হেলান দিয়ে নিশ্চল হয়ে পড়ে আছে স্টার। তার কণ্ঠনালী থেকে কে যেন মুচড়ে দিয়েছে। খুদে মানুষ নিখুঁতভাবে করেছে তার কাজ। বাদামি রঙের খুদে খুদে মাটির আঙুল আর নখ দিয়ে সে চিরে ফেলেছে ঘুমন্ত স্টারের কণ্ঠনালী। ডক্টর স্টার মারা গেছে, তবে মারা যাওয়ার আগে শেষ চেষ্টায় খুদে মানুষটাকে দুহাতে পিষে দিয়েছে একেবারে। জেরিস ঝটপট তুলে নিল ওই বিধ্বংস খুদে পুতুলটা। সেটাকে টুকরো টুকরো করে অন্য কেউ আসার আগেই ছুঁড়ে ফেলল ছেঁড়া কাগজের ঝুড়িতে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।